একজন গোয়েন্দা প্রধান ঢাকা এলেন। কোনো রাষ্ট্রীয় সফরের জাঁকজমক নেই, নেই বড় কোনো সংবাদ সম্মেলন, নেই কোনো প্রকাশ্য ঘোষণা। তবুও সফরটি গুরুত্বপূর্ণ, কারণ তিনি ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈন। 10 আগস্ট 2026 4 সদস্যের প্রতিনিধি দল নিয়ে ঢাকায় আসেন তিনি। বাংলাদেশের ডিজিএফআই এর আমন্ত্রণে এই সফরে নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও হয়েছে। ভারতের ভাষায় এটি রুটিন ইন্টেলিজেন্স ভিজিট। কিন্তু প্রশ্ন হচ্ছে, রুটিন কার জন্য? কারণ বাংলাদেশের মানুষ এখনও একটু অস্বস্তিকর অধ্যায়ের পুরো উত্তর পায়নি। আর সেই অধ্যায়ের নাম আয়নাঘর। আয়নাঘর শুধু একটি ভবনের নাম নয়, এটি বাংলাদেশের কথিত গুম ও গোপন আটকের ভয়াবহ অধ্যায়ের প্রতীক। গুম বিষয়ক তদন্ত কমিশনের অনুসন্ধানে নিরাপত্তা কাঠামোর ভেতরে গোপন আটক কেন্দ্রের অস্তিত্ব এবং বহু গুমের অভিযোগ সামনে এসেছে। অর্থাৎ প্রশ্নটা শুধু কাকে কোথায় রাখা হয়েছিল তা নয়, প্রশ্ন আরও বড়, কার নির্দেশে, কারা বাস্তবায়ন করেছিল, কারা জানত আর কারা সহযোগিতা করেছিল। এখন আসি সবচেয়ে স্পর্শকাতর জায়গায়। এই ঘটনায় ভারতের গোয়েন্দা সংস্থার কোনো ভূমিকা ছিল কি? এখানে আবেগ দিয়ে নয়, প্রমাণ দিয়ে কথা বলতে হবে। তদন্ত কমিশনের প্রকাশিত তথ্য ও অভিযোগে দুই দেশের ইন্টেলিজেন্স এস্টাবলিশমেন্টের মধ্যে যোগাযোগ এবং তথ্য আদান প্রদানের প্রসঙ্গ এসেছে বলে দাবি করা হয়েছে। কিন্তু এখান থেকে সরাসরি বলা যাবে না রয়ই আয়নাঘরের মূল হোতা ছিল। এমন দাবি করার মতো প্রকাশ্য প্রমাণ না থাকলে সেটি বলা দায়িত্বশীল সাংবাদিকতা হবে না। তবে প্রশ্ন তোলা যাবে, এবং সেই প্রশ্ন তোলার যথেষ্ট কারণ রয়েছে। ভারতীয় গোয়েন্দা সংস্থা কি কিছু জানত? দুই দেশের গোয়েন্দা সংস্থার মধ্যে কি ধরনের তথ্য আদান প্রদান হতো? কোনো নিখোঁজ ব্যক্তি বা রাজনৈতিক ব্যক্তিকে নিয়ে দুই দেশের ইন্টেলিজেন্স যোগাযোগ হয়েছিল কি? এসব প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। আর ঠিক এই কারণেই চিফের ঢাকা সফরকে শুধু রুটিন বলে এড়িয়ে যাওয়া কঠিন। অবশ্য দুই দেশের গোয়েন্দা সংস্থার মধ্যে যোগাযোগ থাকবে। সীমান্ত নিরাপত্তা, মাদক, চোরাচালান, সন্ত্রাসবাদ এসব বিষয়ে তথ্য আদান প্রদান স্বাভাবিক। কিন্তু নতুন বাংলাদেশের সামনে প্রশ্নটা হলো, যে সময়ে বাংলাদেশ অতীতের গুম ও রাষ্ট্রীয় নিপীড়নের বিচার ও জবাবদিহির দিকে এগোচ্ছে, ঠিক সেই সময়ে ভারতের গোয়েন্দা প্রধানের সঙ্গে কি আলোচনা হলো? সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাস বিরোধী সহযোগিতা, নাকি আরও স্পর্শকাতর কোনো বিষয়? বাংলাদেশের জনগণ অন্তত জানতে চায় আলোচনার সীমা কোথায়। কারণ একটি বিষয় পরিষ্কার হওয়া দরকার, ইন্টেলিজেন্স এজেন্সির কাজ রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করা, কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় রাখা নয়, বিরোধীদের দমন করা নয়, নাগরিক গুম করা নয়, অথবা কোনো বিদেশি শক্তির রাজনৈতিক স্বার্থ বাস্তবায়ন করা নয়। বাংলাদেশের অতীত থেকে সবচেয়ে বড় শিক্ষা এখানেই, ইন্টেলিজেন্স মাস্ট সার্ভ দ্য স্টেট, নট দ্য রুলিং পার্টি। আর একই নীতি বিদেশি গোয়েন্দা সংস্থার ক্ষেত্রেও প্রযোজ্য। বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চায় না। ভারত প্রতিবেশী রাষ্ট্র, সীমান্ত আছে, বাণিজ্য আছে, নিরাপত্তার স্বার্থ আছে, তাই সহযোগিতা থাকবে। কিন্তু সহযোগিতার হস্তক্ষেপ এক জিনিস নয়। ভারতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকলে বাংলাদেশ শুনবে, তথ্য দিলে বাংলাদেশ যাচাই করবে, প্রয়োজনে সহযোগিতাও করবে। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে বিদেশি গোয়েন্দা হস্তক্ষেপ নয়, কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় রাখতে কভার্ট অপারেশন নয়, কোনো সরকারকে প্রভাবিত করার গোপন তৎপরতা নয়, কোনো নাগরিকের গুম বা নিপীড়নের সহযোগিতা নয়। এখন তাই কয়েকটি প্রশ্নের উত্তর দরকার। 1. বাংলাদেশের গুমের ঘটনায় বিদেশি কোনো ইন্টেলিজেন্স এজেন্সি এর কাছে তথ্য ছিল কি? 2. কোনো বাংলাদেশি নাগরিককে নিয়ে দুই দেশের গোয়েন্দা সংস্থার মধ্যে গোপন যোগাযোগ হয়েছিল কি? 3. বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে বিদেশি ইন্টেলিজেন্স অপারেশনের কোনো অস্তিত্ব ছিল কি? 4. ভবিষ্যতে বাংলাদেশে ফরেন ইন্টেলিজেন্স ইন্টারভেনশন ঠেকাতে কি ব্যবস্থা নেওয়া হবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, অতীতে যদি কোনো সীমা লঙ্ঘন হয়ে থাকে, তার জবাবদিহি হবে কিভাবে? আয়নাঘরের বিচার মানে শুধু কয়েকজন কর্মকর্তাকে বিচারের মুখোমুখি করা নয়, জানতে হবে কে নির্দেশ দিয়েছিল, কে বাস্তবায়ন করেছিল, কে জানত, কে সহযোগিতা করেছিল, আর সত্যটা কে লুকিয়েছিল। বিদেশি কোনো সংস্থার ভূমিকা থাকলে সেটিও তদন্তের আওতায় আসতে হবে। কারণ আয়নাঘর একটি ভবন নয়, এটা রাষ্ট্রের ক্ষমতার সীমা নিয়ে একটি বড় প্রশ্ন। একটি রাষ্ট্র যখন নিজের নাগরিককে অদৃশ্য করে দেয়, তখন শুধু একজন মানুষ হারিয়ে যায় না, হারিয়ে যায় পরিবারের নিরাপত্তা, আইনের শাসনের ওপর বিশ্বাস এবং রাষ্ট্রের প্রতি মানুষের আস্থা। তাই চিফ ঢাকায় আসতেই পারেন, ডিজিএফআই এর সঙ্গে বৈঠক করতেই পারেন, দুই দেশের ইন্টেলিজেন্স এজেন্সি এর সহযোগিতাও চলবে। কিন্তু নতুন বাংলাদেশে একটি স্পষ্ট রেড লাইন থাকা দরকার। বাংলাদেশের মাটিতে কোনো ফরেন ইন্টেলিজেন্স এজেন্সি এর রাজনৈতিক অপারেশন নয়, কোনো কভার্ট পলিটিক্যাল ইনফ্লুয়েন্স নয়, কোনো সরকারকে ক্ষমতায় রাখার অপারেশন নয়, কোনো নাগরিকের ওপর গোপন নিপীড়ন নয়, কোনো সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ নয়।
ভারতের সঙ্গে বন্ধুত্ব থাকবে, নিরাপত্তা সহযোগিতা থাকবে, কূটনৈতিক যোগাযোগও থাকবে, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক সিদ্ধান্ত বাংলাদেশই নেবে। কারণ বাংলাদেশ কারো ইন্টেলিজেন্স প্লেগ্রাউন্ড নয়, বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র।